সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনায় বিধিনিষেধ ও টিকা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ব্যারিস্টার ফাহমিদা আক্তার, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর রাশিদ আসকারী। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি করোনায় বিধিনিষেধ ও টিকা। আমাদের প্রায় 2 সপ্তাহ চলছে কঠোর বিধিনিষেধ, যেটি নিয়ে মানুষের অনেক বেশি এইবারের বিধিনিষেধকে মানার প্রবণতা দেখা গিয়েছে, কিন্তু সম্প্রতি একটু শিথিল বা শৈথিল্যতা হচ্ছে। এর মধ্যেই আবার শোনা যাচ্ছে যে স্বাস্থ্য পরামর্শক বিষয়ক যে কমিটি সেটি সুপারিশ করেছেন যে কারফিউর কথা বলা হচ্ছে। আসলে এই বাস্তবতা কি বলে আমাদের, যে আমাদের কঠোর লকডাউন, কারফিউ, কোন সিদ্ধান্তটি বেশি সময়োপযোগী ছিল বা হওয়া উচিত, আপনি কি মনে করেন? না, আপনার যে অবস্থা বর্তমানে আমাদের যে সংক্রমণের মাত্রা সেটা 30% উপরে বা কাছাকাছি, কখনো 30-এর উপরে যাচ্ছে, কখনো একদম 30-এর কাছাকাছি থাকছে। এই সংক্রমণ তো ভয়াবহ সংক্রমণ, এবং স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য বিভাগের বা মিডিয়ার সূত্রে আমরা যে রিপোর্টগুলো পাচ্ছি তাতে গত 7 দিনে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। তো এই 1 লক্ষ মানুষকে তো নিশ্চয়ই আইসোলেট করা হয়নি। আমরা যদি 1 লক্ষ মানুষকে আইসোলেট করতে না পারি, এবং যে ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি যে ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং সেটা খুবই সংক্রামক, এবং সংক্রমিত মানুষদের বেশ মৃত্যু ঝুঁকিও বেড়ে গিয়েছে, তো সেখানে 1 লক্ষ মানুষকে আইসোলেট না করতে পারলে আপনি ধরে নিতে পারেন যে আগামী 7 দিনে এটা 5 লক্ষ 10 লক্ষ হয়ে যেতে পারে। তো সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং এই যখন অবস্থা ছিল, যেটা আমাদের যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং আমাদের যারা ডাক্তাররা কাজ করছেন এই সাবজেক্ট নিয়ে, যারা বিশেষজ্ঞ, তাদের মতে এরকম একটা লকডাউন, কঠোর লকডাউন জরুরি ছিল। আপনি নিজেই বললেন যে কঠোর লকডাউনের প্রথম 2-1 দিন, বা আমরা যেটা দেখেছি প্রথম 2-3 দিন ভালোই ছিল, বাট কঠোর লকডাউনের এখন কঠোরতা নাই, শিথিল অবস্থা, মানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও শিথিল অবস্থা। এখন দেখেন, করোনা নিয়ে আমরা আলোচনা করছি গত 1.5 বছর ধরে, একেবারে জানুয়ারি থেকে শুরু করলে একেবারে পুরো 1.5 বছর। আর আমাদের দেশে আমরা আলোচনা শুরু করেছিলাম একটু দেরিতে, সেটাও আমাদের একটা ভুল ছিল যে আমরা প্রথমেই পদক্ষেপ নেইনি। আমরা মার্চে যখন আমাদের প্রথম করোনা রোগী ধরা পড়ে, তারপরে আমরা কিন্তু 20 মার্চের, অ্যাকচুয়ালি 17 মার্চের সময় থেকে আমরা একটু কঠোরতার দিকে গেলাম, ছুটি দিলাম, সব কিছুই করেছি আমরা। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় দেখেছি বিশেষজ্ঞদের মতামত, এবং সারা বিশ্বব্যাপী যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় করোনা মোকাবিলার জন্য কয়েকটা পথ। একটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা নিয়ে তো সবাই আমরা একমত। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, আপনার শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব যেটাই আমরা বলি সেটা বজায় রাখতে হবে। এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যখন সংক্রমণটা রোধ করা যায় না, যখন ঢেউটা অনেক তুঙ্গে থাকে, তখন একটা লকডাউন দেওয়া হয় যাতে আপনার চলাচল, গণসমাবেশ এসব না হয়, তাহলে আপনার সংক্রমণটা একটু ঠেকিয়ে রাখা যাবে। কেন লকডাউন, এটাও আমরা অনেক আলোচনা করেছি, এবং সবাই জানার কথা এটা, যে লকডাউনটা এই জন্যই যে আমাদের যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আছে সেটার যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, এবং যতটুকু সক্ষমতা আছে সেটা ব্যবহার নিয়েও বিতর্ক আছে, এবং সেই সক্ষমতা নিয়ে দুর্নীতির অভিযোগও অনেক আছে। সব কিছু মেলানোর পরে আমরা যখন সক্ষমতার দিকটা বিবেচনা করব, তখন আমাদের দেখতে হবে যে আমাদের কতগুলো বেড আছে, করোনা রোগীদের জন্য কতগুলো বেড আমরা ঠিক করেছি, এবং আমাদের আইসিইউ কী আছে, আমাদের হাই ফ্লো নেজাল কারণে কী আছে, অক্সিজেন সাপ্লাই কেমন আছে, এগুলো যখন আমরা বিবেচনা করি, তখন আমাদের দেশে এরকম 30% সংক্রমণ বা 10%-এর বেশি সংক্রমণ মোকাবিলা করা সম্ভব না। তখনই আসে লকডাউনের প্রশ্ন, যে আপনি তাদেরকে একটু বন্ধ করার চেষ্টা করবেন। এই লকডাউনের সাথে সাথে যেটা আসে সেটা হলো টিকা, যেটা আপনার আজকে আলোচ্য বিষয়। টিকা হচ্ছে একমাত্র সমাধান এখন পর্যন্ত, এবং এটাই বিজ্ঞান, এটাই স্বাস্থ্য বিজ্ঞান, যে টিকা যদি আমরা দিতে পারি আমাদের 70 থেকে 80% মানুষকে, মানে 13 কোটি মানুষকে যদি আমরা পূর্ণ টিকা দিতে পারি, এটা ডাবল ডোজ দিতে হবে, সিঙ্গেল ডোজ থাকলে সিঙ্গেল ডোজ দিতে হবে, সেই টিকাটা আমাদের দিতে হবে। এবং গভর্নমেন্টের প্ল্যানটা হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা দেওয়া। এখন পর্যন্ত আমরা 1 কোটির কাছাকাছি বা কম বেশি দিতে পেরেছি, এবং আমাদের কাছে কিছু টিকার মজুদও আছে। কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে যদি আমরা 10 কোটি টিকা দিতে চাই, 10 কোটি ডোজ, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মাসে এখন থেকে 1.5 কোটি করে ডোজ দিতে হবে, এবং সেটা কিন্তু সেটা কি সম্ভব? সেটা সম্ভব কিনা এটা আলোচনা হতে পারে, সেটা গভর্নমেন্টকে আনসার দিতে হবে যে সেটা সম্ভব কিনা। কেন গভর্নমেন্ট যখন প্ল্যান করবে,
সরকার যখন কোনো পরিকল্পনা করে, রাষ্ট্র যখন কোনো পরিকল্পনা নেয়, তখন তাদের দায়িত্ব হচ্ছে সেই পরিকল্পনা মাফিক কাজটাকে ইমপ্লিমেন্ট করা। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর হচ্ছে যে আমি সন্দিহান। আমি এখনও বুঝতে পারছি না, কেন সরকার এর আগে যা যা বলেছে, স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত ক্লেম করেছে, সেই সমস্ত ক্লেম অনুযায়ী তারা কাজটা করতে পারেনি। যেমন ধরেন একটা যদি বড় উদাহরণ দেই, এটা আমার কাছে অনেক বড়, অনেকের কাছে ছোট হতে পারে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে দেশের সমস্ত জেলা পর্যায়ে এবং মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ করা হবে, এবং 39টা জায়গায় বা 29টা জায়গায় তর্ক বিতর্ক আছে, এখন পর্যন্ত আইসিইউগুলো চালু করা হয়নি। 1 বছর আগের সিদ্ধান্ত। তাহলে তো আপনি যদি টিকা 10 কোটি দিতে চান, তাহলে সেই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা এটা ওনাদেরকে বলতে হবে, আসলে ভালোভাবে বলতে হবে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর রাশিদ আসকারী, শুনতে পাচ্ছেন আপনি? জি, পাচ্ছি। যেটি আবু আলম মোহাম্মদ শহীদ খান বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল প্রায় 1 বছর আগে, যেটি যে প্রত্যেকটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের, কিন্তু সেটি হয়নি। সেক্ষেত্রে আমাদের করোনা মহামারী থেকে মুক্তির জন্য সর্বোচ্চ অগ্রাধিকার যেটি টিকা, আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে যারা এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে, টিকা দিয়েই আসছেন। সেই টিকার পর্যাপ্ততা এবং টিকার প্রাপ্তির ক্ষেত্রে যে শঙ্কা প্রকাশ করলেন তিনি, সেটি আসলে আমাদের কতটা ভাবিয়ে তোলে যে আমরা এই করোনা মহামারী থেকে সহসাই কি আমাদের মুক্তি মিলবে না? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা সংক্রমণটি যে গ্রহের বুকে আবির্ভূত হয়েছে, এটা এত আকস্মিক এবং এত কি বলবো সাডেন যে এটার জন্য আমাদের শুধু বাংলাদেশ নয়, কোনো দেশেরই সেরকমের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু যাই হোক, আজকের এই পর্যায়ে এসে যে বাংলাদেশের পরিস্থিতির একটা দিক হয়েছে যে আমরা দেখেছি যে গতকালকে করোনা যে মৃত্যুর হারটা সর্বোচ্চ ছিল, 200 প্রায় 30 জন লোক মারা গেছে, এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বলছে যে এখন বাংলাদেশে করোনা মৃত্যুর দিক থেকে 10th এবং এখানে শনাক্তের দিক থেকে বিশ্বের 12তম দেশ, এবং এখানে সংক্রমণের দিক থেকে বিশ্বের 16তম দেশ। এই অবস্থায় আমাদের যে লকডাউন দেওয়া হয়েছিল, সেটা মনে হয় যে লকডাউনটা জুলাই থেকে কঠোর শব্দটি প্রয়োগ করা হয়েছে। কঠোর শব্দটি প্রয়োগেই বোঝা যায় যে লকডাউন বাংলাদেশে খুব একটা যে আমরা লকডাউনের যে কার্যকারিতা সেটা পাচ্ছি না। এখন আমাদের মধ্যে এসেছে যেটা টিকার যে তৎপরতা, এই টিকার যে উপরে নির্ভরশীলতা, সেটাও কিছুটা হোঁচট খেয়েছে আমাদের। যখন আমরা কি বলবো, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে যে আমাদের যে চুক্তি হয়েছিল, সেই ট্রিপ্যাট্রিয়েট চুক্তির আলোকে আমরা পর্যাপ্ত টিকা পাইনি বিধায় একটা শঙ্কার সৃষ্টি হয়েছে। কিন্তু আশার কথা হলো সবকিছু মিলে যে বর্তমান বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই যে করোনা পরিস্থিতি মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, এবং আমাদের যে 2021-22-এর বাজেটে কিন্তু প্রায় 600,000 crore টাকা এই ব্যাপারে বরাদ্দ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে টিকা 7 ধরনের টিকা বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে, এবং এর মাঝে আমরা দেখেছি যে অক্সফোর্ড অস্ট্রাজেনিক তো এসেছে, কিংবা সেপ্টেম্বর থেকে আবারও SII এর ওইটাকে রেজিউম করা হবে। এর মধ্যে কিন্তু এসেছে আমাদের আরো টিকা এসেছে, ফাইজার এসেছে, এবং আরো বিভিন্ন পর্যায়ের টিকা এসেছে। কিন্তু এইখানে যেটি আমাদের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে এই টিকাগুলো আমাদের যদি ঠিকমতো এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ঠিকমতো বজায় থাকে, কিন্তু বজায় থাকবে কিনা সে ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই সংশ্লিষ্ট স্থায়ী কমিটির একটা সাম্প্রতিক মিটিং এ তারাও কিন্তু এটা নৈরাশ্য ব্যক্ত করেছে যে আমরা যে এই বছরের শেষ পর্যন্ত যে 5 কোটি লোককে টার্গেট করেছি টিকা দেওয়ার জন্য, এবং সর্বশেষ আমাদের জনগণের প্রায় 12-13 কোটি লোককে টার্গেট করেছি, সেই টার্গেটটা আমরা যে পদ্ধতিতে টিকা দিচ্ছি, আমাদের যে সক্ষমতা রয়েছে টিকা দেওয়ার প্রতিদিন প্রায় 3,500 ভ্যাকসিন যে শট সেটা আমরা দিতে পারি, কিন্তু আমরা সর্বোচ্চ কিন্তু 3.5 লক্ষ দিতে পারি, কিন্তু 2,62,000-এর উপর আমরা দিতে পারিনি। কিন্তু আমরা যে লক্ষ্যমাত্রা সরকার ধার্য করেছে, তাতে প্রতিদিন 4.5 লক্ষ ভ্যাকসিন শট টিকা দেওয়ার প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যমাত্রাটা আমরা কার্যকর করতে পারবো কিনা সেজন্য কিন্তু সংশ্লিষ্ট স্থায়ী কমিটি সংশয় প্রকাশ করেছে। কিন্তু তারপরও আমাদের এখন এই টিকা নির্ভরতা আরো হয়তো বাড়াতে হবে, এবং
টিকা, যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে টিকা যে একটা বিশ্বব্যাপী একটা যে কোভিড-19 ভ্যাকসিনেশনের যে একটা ডিপ্লোম্যাসি শুরু হয়েছে, সেই ডিপ্লোম্যাসিকে বাংলাদেশকে কিন্তু খুব সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে। যেমন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে কিন্তু টিকা ডিপ্লোম্যাসিতে বেশ খানিকটা এগিয়ে আছেন। একদিকে যেমন আমরা ভারতের সঙ্গে ওটা রিজিউম করেছি এবং আশা করা যাচ্ছে যে SII এর যে টিকা সেপ্টেম্বর থেকে আমরা পাবো। এইদিকে আবার চীন থেকে কিন্তু আমাদের যে ফার্মা কিংবা সাইনোভ্যাক সেগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে। তারপর আমাদের আরো বিভিন্ন দেশ থেকে পরস্পর বিরোধী যে দেশগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা টিকা আনতে পারবো। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশে পৃথিবীর মধ্যে প্রায় খুব অল্প সংখ্যক দেশের মধ্যে একটি যেখানে এই কোভিড-19 ভ্যাকসিনের একটা ব্যাপক বাজার রয়েছে। সুতরাং আমরা যদি এই টিকা ডিপ্লোম্যাসিতে আমরা যদি ঠিক জুৎসই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি, আমরা মনে হয় যে টিকা পর্যাপ্ত পরিমাণে টিকা যেটি সরকার লক্ষ্যমাত্রা ধার্য করেছে সেটি যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। ডক্টর রাশিদ আসকারী, জি রাশিদ আসকারী আপনার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার ফাহমিদা, যে রাশিদ আসকার বলছিলেন যে টিকার যে যোগান বা প্রাপ্তি যে পর্যাপ্ততা সেটি তো আসলে কম, যে উদ্যোগগুলো অনেক বেশি কিন্তু আমরা প্রাপ্তি কম। সেখানে আসলে প্রত্যাশা পূরণ হবে কিভাবে? মানুষ করোনা থেকে বাঁচতে হলে তো তাকে প্রথম যে অগ্রাধিকার, তাকে যদি আমরা ভ্যাকসিনেটেড করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রাপ্তি তো নিশ্চিত করতে হবে। জি ধন্যবাদ। প্রাপ্তি নিশ্চিত করতে হবে, এখন আমরা তো সেই প্রসেসটাতে আছি। টিকা আসবে, আজকে নিউজে দেখলাম যে চীন বলেছে যে আমাদেরকে সুলভ মূল্যে টিকা ওরা সরবরাহ করার চেষ্টা করবে, যদি আবার এটাও ওরা ওয়েলকাম করেছে যাতে আমরা যৌথভাবে জিনিসটাতে কোঅপারেট করি। কিন্তু টিকা না আসা পর্যন্তও তো আমাদের একটা স্ট্র্যাটেজি লাগবে, কারণ টিকা না আসার পর্যন্ত যদি আমরা হাল ছেড়ে দিই, আমরা এখন যে লকডাউনটা চলছে যেটা আমরা প্রথমেই দেখেছি 2-3 দিন খুবই কঠোর লকডাউন চলছিল, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা অনেক সীমিত পরিসরেই বলা যায়। আবার লকডাউনের যে কনসেপ্টটা এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। যেমন যখন একদম প্রথমে গত বছর লকডাউন দেয়া হয়েছিল তখন যে টার্মিনোলজি ইউজ করা হয়েছিল তা হচ্ছে সাধারণ ছুটি। তো সাধারণ ছুটি শুনে কিন্তু অনেকে ঘুরতে চলে গিয়েছে, এরকমও আমরা অনেক নিউজ রিপোর্ট দেখেছি। ওদেরকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনারা এখন কক্সবাজার, বলা হলো যে ছুটি পাই না তাই এখন ছুটি পেয়েছি ঘুরতে এসেছি। কিন্তু আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই এডুকেশনটা এখনও খুব ভালোভাবে আমার মনে হয় যে এখনও ঢুকানো হয়নি যে লকডাউন দেওয়া হয়েছে এটা আমার সুরক্ষার জন্য। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পরিবার সুস্থ। আপনি কি মনে করেন যে করোনা মোকাবেলার ক্ষেত্রে আসলে কৌশলগত যেসব বিষয় থাকে, ভুল থাকে, সেখানে কি কোনো ঘাটতি ছিল? আমার মনে হয় এখানে প্রপার একটা এডুকেশনের দরকার ছিল যে লকডাউনটা আমরা দিচ্ছি, কেন প্রয়োজন, এই ব্যাপারটাতে সবাইকে যদি এমন হয় যে বাড়ি গিয়ে গিয়ে, যেহেতু প্রত্যন্ত অঞ্চলে অনেকে টিভি যদি না দেখে থাকে, তাদেরকে যে এনজিও যেগুলো আছে তারা যদি অথবা কোনো না কোনোভাবে যদি গিয়ে ঘরে ঘরে গিয়ে যদি বোঝানো যেত যে আমরা এই, তারপরেও অনেক কিছু করা হয়েছে। যে গ্রামে আমরা দেখেছি যে অনেক পুলিশ বাসায় গিয়েছে, ম্যাজিস্ট্রেটরা বাসায় গিয়ে বুঝিয়েছে যে লকডাউনটা আপনাদের জন্যই জরুরি। এখানে করোনা হচ্ছে একটি আন্তর্জাতিক সমস্যা, আন্তর্জাতিক এবং জাতীয় সমস্যা, যেটাকে জাতীয়ভাবেই এটাকে মেনটেন করতে হবে, মোকাবেলা করতে হবে। এটা শুধু সরকারের দোষ দিয়ে দিলেই হবে না, এখানে আমাদের নিজেদেরও এগিয়ে আসতে হবে। আমাদের মধ্যে এটা থাকতে হবে যে করোনা কিন্তু এটা আমার কোনো পার্সোনাল প্রবলেম না। যেমন ডায়াবেটিস যদি আমি ধরি, এটা যদি আমার হয় শুধু আমার, কিন্তু আমি যদি করোনাতে ইনফেক্টেড হই সেটা কিন্তু আমি না, এটা কিন্তু আমার আশেপাশে যারা আছে, আমাদের পরিবার প্রিয়জন যারা আছে তাদেরকেও আমরা ইনফেক্ট করতে পারবো। আবার আরেকটা প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে যে তারা যখন ইনফেক্টেড হয় এই ব্যাপারটা লুকানোর চেষ্টা করে যে হ্যাঁ আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও, আর করোনা কি এমন, মানে করোনা যে অনেক সিরিয়াস একটা বিষয় এটাই আমরা এখনো অনেকেই বুঝি না, এখনো অনুধাবন করতে পারিনি করোনার ভয়াবহতা। যেটি সর্বশেষ যেটি ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট বলে, আমরা এখন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, তখন যে এটি সংক্রমণ যখন বাংলাদেশে ছড়াতে শুরু করলো তখন কিন্তু সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেটির সুফল বা সেটির যে একটি ফল থাকে ভালো, সেটি ভালোর দিকে যায়নি, বরং তো খারাপের দিকে গিয়েছে। সংক্রমণ বাড়ছে, এখনও মৃত্যুর হার বাড়ছে। এটার কি কারণ মনে করেন, কেন এটার কারণ
আমি যেটা দেখেছি অনেকেই কিন্তু ইলিগালি বর্ডার ক্রস করেছে, যে সরকার বর্ডার বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া থেকে যাতে কেউ তখন না আসতে পারে, আসলে হয়তো কোয়ারেন্টিনে রাখতে বলেছে, কিন্তু অনেকে দেখিয়েছে যে না আমরা বাসায় সেলফ কোয়ারেন্টিন করব, কিন্তু অবশেষে কিন্তু সেটা হয়নি। তারা দেখা যায় যে বাসায় এসেছে ঠিকই, কিন্তু তারা নিজেকে কোয়ারেন্টিন করে নাই। সেটা নিজেদেরও ক্ষতি করেছে, পরিবারেরও ক্ষতি করেছে, এবং এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশেরও ক্ষতি করেছে। আর ইন্ডিয়ায় যখন এই ডেল্টা ভ্যারিয়েন্টটা দেখা দিয়েছিল, তখন যদি আমরা নিজেরাই আরও সক্ষম হতাম, আরও যদি নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করতাম, নিজেরা যদি ইন্ডিয়াকে এক্সাম্পল হিসাবে দেখে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতাম, তাহলে হয়তো সরকারের প্রচেষ্টাটাও সফল হতো। কিন্তু আমরা যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা দেখেছি, তখন দেখে আমরা যারা ইন্ডিয়াতে ছিল তারা লুকিয়ে হোক, ইলিগালি হোক, যেভাবে হোক বর্ডারটা ক্রস করে আমরা দেশে এসেছি, তখন আমরা এটা চিন্তা করিনি যে আমি যে এখান থেকে যাচ্ছি শুধু আমি না, আমি আমার পুরো গোটা দেশের ভবিষ্যৎকে নষ্ট করছি। তখন আমরা অনেকেই বলেছি যে হ্যাঁ ইন্ডিয়ার হয়েছে, এটা ইন্ডিয়ারই হবে, কিন্তু আমাদের বোঝা উচিত ছিল যে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে খালি একটা বর্ডারের তফাৎ, আর এখান থেকে এই ভ্যারিয়েন্টটা আসতে আমাদের দেশে বেশি সময় লাগবে না। এবং আমরা এখনও দেখছি যে আগামী 7 দিনে কিন্তু আমাদের অবস্থা আরও খারাপ হতে পারে। অলরেডি গতকাল আমাদের হায়েস্ট রেকর্ডেড কেসেস ছিল 230 জন ছিল। এখন আজকেও যে আরও খারাপ হবে না, কালকেও যে আরও খারাপ হবে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। তো আমাদের সুরক্ষাটা প্রথমে আমাদের নিজে থেকে শুরু করতে হবে, নিজে থেকে নিশ্চিত করতে হবে যে আমি প্রোটেক্টেড আছি কিনা, আমার আশেপাশের মানুষ প্রোটেক্টেড আছে কিনা। জি মিস্টার ফাহমিদা, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, যেটি নিয়ে আমরা বলছি যে কঠোর বিধিনিষেধে দেশ, যে কঠোর বিধিনিষেধ চলছে, এটি সামনে আপনি জানেন যে আমাদের পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। এখানে পশুর হাট বসে, মানুষের অর্থনৈতিক একটি চাঞ্চল্যতা আসে। এটিকে সামনে রেখে আসলে এই বিধিনিষেধ কতদিন চলা উচিত, বা এটিকে বাড়িয়ে আরও কঠোর থেকে কঠোরতর করা, তাহলে খেটে খাওয়া মানুষেরই কী হবে, বা যারা জীবন জীবিকা নিয়ে যারা এখন চিন্তায় আছে তাদের বিকল্প কী উপায়? না, আমরা তো একটা সার্কেলের মধ্যে আছি এই আলোচনায় সবসময়। জীবন, জীবিকা, অর্থনীতির চাকা ঘোরানো, এগুলো তিনটে হলো আমাদের ইম্পর্টেন্ট এজেন্ডা, এবং তিনটেরই কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার আছে। তো জীবনের স্টেক হোল্ডাররা যারা আছি আমরা, মানে আমরা যারা জীবন বাঁচাতে চাই, তাদের কাছে জীবন সবসময় বড়, এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারাও মনে করেন জীবন বাঁচাতে হবে, কারণ তাদের তৈরি করা হয়েছে জীবন বাঁচানোর জন্য। সুতরাং জীবনটা সবাই আগে দেখেন, কিন্তু এখানে আরও দুটো জিনিস যেটা আছে, জীবিকা এবং অর্থনীতির চাকা ঘোরানো। দেখেন, আমরা তো এই ঈদ যেটা বললেন আপনি, কুরবানির ঈদ, এই ঈদ কিন্তু আমরা গত বছরও পেয়েছিলাম। এমন নয় যে এই সময়ে মাত্র 2 মাস আগে করোনা আমাদের কাছে এসেছে। করোনা আমাদের কাছে এসেছে 1.5 বছর অথবা 15 মাস ধরে, এবং আরেকটা ঈদ আমরা পেয়েছিলাম। আপনি বিশ্বের সবচেয়ে বড় মুসলিমদের যে সবচেয়ে বড় উপাসনা, সেটা কি? সেটা হচ্ছে কুরবানি ঈদ, এবং সেখানে হজ, হজে যাচ্ছে, পবিত্র হজে। এবং পবিত্র হজ যেখানে হয়, সেখানে গত বছরও কিন্তু হজ হয়নি। এবং ওই আমাদের টেলিভিশনের একটা চ্যানেল আছে, লাইভ টেলিভিশন, যেখানে মক্কার ওই মসজিদের অবস্থাটা দেখানো হয়, সেখানে কত লোক এখন আছে এবং কত লোক আমরা দেখতে পাই। এবং এর মধ্যেও সৌদি আরব এই হজেও তারা শুধুমাত্র তাদের দেশে অবস্থানরত মানুষদেরকে অ্যালাউ করছে হজ করার জন্য, এবং একটা নাম্বার বেঁধে দিয়েছে, যারা আগে হজ করেছেন তারা হজ করতে পারবেন না। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে তারাও মনে করে যে করোনাকালে, এবং এই বিষয়ে অনেক হাদিস আছে, অনেক নির্দেশনা আছে, এগুলো আমরা সবাই জানি, এটা অনেক আলোচনা হয়েছে। সুতরাং এই মহামারীর সময় আপনি স্বাস্থ্যবিধি মানবেন, এটা নতুন ঘটনা না। এটা স্প্যানিশ ফ্লুর সময় হয়েছে, এবং মহামারী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল, তখন উনি নির্দেশনা দিয়েছিলেন যার এই অসুস্থ হবে সে কীভাবে দেশে দূরে থাকবে, কোথায় থাকবে, কীভাবে দিন যাপন করবে। এখন আমরা আসি যে হ্যাঁ, আমাদের ঈদটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা আমরা তো হজে যেতে পারছি না, এখন ঈদের ব্যাপারটা আসছে, এবং কুরবানিটাও একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা আমাদের জন্য। দেশে 1,20,00,000 পশু কোরবানির জন্য রেডি আছে। বাইরে থেকে এখন পশু আসবে না, কিছু কিছু আসতেও পারে, যে বর্ডার যেরকমভাবে ওপেন থাকে সে কারণে কিছু আসতে পারে। তা আপনার এই 1 কোটির মধ্যে যদি 70-80 লাখ আপনার গরু কুরবানি হয়, তো 70 লাখ যদি ধরেন, একটা গরু, আমার ছোটোবেলা থেকে তো আমরা কুরবানি দেখে এসেছি, এবং আমরা তো এই সিস্টেমটা পৃথিবীর অন্যান্য দেশের মতো নয়, আমরা নিজেরাই এটাকে ধরে টোরে বেঁধে তারপরে একদম জবাই করি।
এখানে মাত্র 5 জন মানুষ মিনিমাম, আমারও ছোটোবেলায় পা ধরে রাখতে হয়েছিল অথবা পিঠ ধরে রাখতে হয়েছিল। তো এইখানে 5 থেকে 10 জন মানুষ যদি ইনভলভ হয় তাহলে 4 কোটি মানুষ ইনভলভ হয়ে যাবে এটাতে। এবং আমরা যদি করোনার সময় যাতায়াত শুরু করি, 50% মানুষ অলরেডি চলে গেছে লকডাউনের আগে, আর 50 লাখ শ্রমিক, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যেটাকে আমরা ওপেন রেখেছি, সেটা নিয়ে অনেক কথা হয় যে একটা শিল্প এলাকা বা একটা গোষ্ঠীকে কেন এই সুবিধা দেওয়া হচ্ছে। তখন তারা যদি ঈদের ছুটি দেন এবং আমরা যদি সরকার যদি অ্যালাউ করেন, তাহলে ঢাকায় তো এখন গতকালকে ছিল 50-এর বেশি পার্সেন্টেজ আর কি যারা সংক্রমিত হচ্ছে। তো এই গার্মেন্টস শ্রমিকরা যখন দল বেঁধে যাবেন, এবং আমরা প্রতি ঈদেই দেখি, এটা নতুন না, করোনার সময় না, প্রতি ঈদেই আপনি দেখবেন মানে এমন কোনো যানবাহন নেই যেটা ব্যবহার করা হয় না। মানে ট্রেনের একেবারে ভর্তি, উপরে ভর্তি, বাসের উপর নিচ তলা ভর্তি, ট্রাক ভর্তি। গত ঈদুল ফিতরের সময় যেটা দেখা গেল যে সবকিছু বন্ধ, তারপরে ফিতরের সময়ের চেয়ে বেশি লোক কিন্তু কুরবানি ঈদে যায়, কারণ সবাই গ্রামে যে কুরবানিটা দিতে চায়। এখন যদি তারা যান 50 লাখ থেকে 70 লাখ লোক আবার যদি মুভ করেন, এবং তখন স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ থাকবে না, যেভাবে চাপাচাপি করে যাবেন, এবং তাতে কিন্তু করোনা সংক্রমণ ভয়াবহ হতে পারে। এটা একটা বিপজ্জনক দিক। এখন এই বিপজ্জনক দিকটা চিন্তা করে আমাদেরকে একটা পদ্ধতি বের করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, এরকম পদ্ধতিতে কিন্তু আমরা এখন আছি। এই যে আমরা কঠোর লকডাউনের কথা বলছি, সরকার কিন্তু কঠোর লকডাউনের মধ্যে মাঝে মাঝে কঠোর হতে চেষ্টা করে, আবার মাঝে মাঝে ঢিলাঢুলা হয়ে যায়। তো আপনি কি মনে করেন বা আমরা কি মনে করি এরকম যে আমাদের পুলিশ কোনো কাজ করে না, আমাদের সেনাবাহিনীর লোকেরা যারা দায়িত্বে আছে তারা কোনো কাজ করে না, অথবা আমাদের ম্যাজিস্ট্রেটরা সব ঘুমাচ্ছে 2 দিন পরে? নো, এখানে নিশ্চয়ই আমাদের সরকারের যারা আছেন নীতি নির্ধারকরা, তারা এই জিনিসটাকে সফটওয়্যার হার্ডওয়্যার একটা মডেলের মধ্যে চিন্তা করছেন, এবং ওইখানেই আসছে জীবিকার প্রশ্ন। আর জীবিকার প্রশ্নটা এবারে কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গতবার আমি যেটা দেখেছিলাম, অনেক মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ বা ব্যবসায়ীরা অনেক খাবার টাবার নিয়ে, অনেক সাহায্য নিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছেন, রাস্তায় দেওয়ার চেষ্টা করেছেন। এবার কিন্তু আমি ঢাকা শহরে সেরকম কোনো উদ্যোগ কিন্তু দেখছি না কেন, যে মধ্যবিত্তরা গত 1 বছরের যে ইকোনমিক ডাউনফল, তাতে মধ্যবিত্তরাও একটা চাপের মুখে চলে গেছেন। তারা এখন নিজেদেরকে নিয়ে চিন্তা করছেন, সে কারণে তারা গরিবদেরকে সাহায্য করছেন না। তাইলে আমার জীবিকার ব্যাপারে একটা বড় কাজ করতে হবে। সেই কাজটা কি? সরকারের কাছে কিন্তু খাদ্য গুদামে আমাদের খাদ্য আছে, এটা পরিষ্কার। আমাদের $46 বিলিয়ন ফরেন স্টেট রিজার্ভ আছে, আমাদের 6 লক্ষ কোটি টাকার উপরে বাজেট আছে, আমাদের সামাজিক নিরাপত্তা খাতে 1,07,000 কোটি টাকার মতো বাজেট আছে, আমাদের স্বাস্থ্য খাতে বাজেট আছে। দুঃখজনক হলো সত্যি যে করোনাকালে স্বাস্থ্য বাজেটের 30% নাকি 40% পর্যন্ত তারা ব্যবহার করতে পেরেছেন, বাকিটা পারেন নাই। আমাদের টিকা কেনার টাকা আছে। মানে আমাদের সরকার কিন্তু আগের মতো বটমলেস বাস্কেট না, আমরা দরিদ্র ফকির সরকার এখন না, বা রাষ্ট্র যদি বলি, সরকার না, রাষ্ট্র কিন্তু এখন মোটামুটি একটা রাষ্ট্রের যে অবস্থা, সেই অবস্থাটা ভালো অবস্থান, ইকোনমিক্যালি আমরা স্ট্রং আছি। সুতরাং আমাদের সব কিছু আছে, শুধু সদিচ্ছা, কঠোর মনোভাব এবং কাজটা যার যার কাজ সেই দায়িত্বটা পালন করা এবং টিকা সংগ্রহ করা। হ্যাঁ, টিকা তো এটা পরিষ্কার, যদি আমি 10 কোটি টিকা দিতে চাই, মাসে 1.5 কোটি দিতে হবে, আমাকে ডিভাইস করতে হবে। আমাদের কিন্তু ইউনিয়ন হেলথ সেন্টার পর্যন্ত আছে, এবং এই টিকা দেওয়ার কার্যক্রমটা বাংলাদেশে মডেল। আমরা যারা মনে করি বাংলাদেশ টিকা দিবে কীভাবে না ভাবে, এইরকম বুদ্ধিজীবী চিন্তা করে কোনো লাভ নেই। বাংলাদেশ ইজ এ মডেল। টিকা দিয়ে আমরা প্রমাণ করেছি বিশ্বে যে আমরা সব টিকা দিতে পারি বাংলাদেশে, এবং আমাদের ইউনিয়ন হেলথ সেন্টার পর্যন্ত যদি টিকাটা দেওয়া হয়, এবং আপনি নিশ্চয়ই টিকা নিয়েছেন, আমি টিকা নিয়েছি, এটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড, আর ওই যে অপেক্ষমান টাইম যেটা থাকে, এই টিকা দেওয়ার জন্য বাংলাদেশে যথেষ্ট পরিমাণ লোক আছে। আমরা এটা যদি অর্গানাইজ করতে চাই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর রাশিদ আসকারী, শুনতে পাচ্ছেন? জি বলুন। যেটি আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আমাদের সব কিছুই আছে, টাকা আছে, কিন্তু আমরা টিকা পাচ্ছি না, বা আমাদের পর্যাপ্ত জনবল আছে, কিন্তু আমরা করোনা নিয়ন্ত্রণের যে সক্ষমতা সেটি প্রদর্শন করতে পারছি না। আসলে ঘাটতিটা কোথায় বা দুর্বলতাটা কোথায়? ধন্যবাদ। আসলে এর আগেও আমি বললাম সেটি যে বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় আমার মনে হয় যে যে গণমানুষের যে সচেতনতা, যে জায়গাটা, সেই জায়গাটার স্কেলটা অন্যান্য দেশের তুলনায় কম কিনা আমি জানি না, কিন্তু কোনোভাবেই যেন আমাদের মানুষদেরকে বোঝানো যাচ্ছে না। এই যে গত ঈদে যে জিনিসটি ঘটলো, গত ঈদে মাননীয় প্রধানমন্ত্রী বারবার নিষেধ করলেন যে অন্তত এই ঈদে আপনারা বাইরে যাবেন না, কিন্তু গত ঈদে যেভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলো দেশব্যাপী, এবং আজকে যে এটি সর্বোচ্চ পর্যায়ে সংক্রমণ এবং মৃত্যু গেছে, এটি কিন্তু এর উৎসটা আমি মনে করি যে গত ঈদে যে আমাদের যে রেকলেস যে মুভমেন্টটা সেটি,
এবং এবারও কিন্তু সামনে যে ঈদে আসছে, যে কোরবানি ঈদ আসছে, কোরবানি ঈদে যে জিনিসটি, যে এটি মোকাবেলা করা, একদিকে আমাদের জীবন এবং জীবিকা এটাকে ঠিক রেখে এটা মোকাবেলা করা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস অফ দ্য গভর্নমেন্ট। তো সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে সেটা দেখার বিষয়। কিন্তু সবচেয়ে বড় কথা যে জনগণের দিক থেকে একটি জিনিস মনে করা উচিত, যে এটি কিন্তু সরকারের একার দায়িত্ব নয়, জনগণকে এগিয়ে যেতে হবে। আর টিকার যে প্রাপ্তিটা, এইটা এমন কোনো ব্যাপার নয় যে সারা পৃথিবীতে পর্যাপ্ত টিকা উৎপন্ন হচ্ছে এবং আমরা পাচ্ছি না, ব্যাপারটা তা নয়। টিকা যেভাবে উৎপন্ন হচ্ছে, বরঞ্চ এটা উল্টো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ধন্যবাদ পাওয়ারই যোগ্য, যে কটি কান্ট্রি, যখন ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ টিকা পায়নি, তখন কিন্তু বাংলাদেশ অ্যাস্ট্রাজেনিকা এখানে এনেছে এবং অ্যাস্ট্রাজেনিকা আনাবার জন্য কন্ট্যাক্ট করেছে। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সর্বশেষ যেটা বলেছে, যে বিলিয়নস অফ যে ভ্যাকসিন শটস উইল বি প্রডিউসড ইন দ্য নেক্সট ফিউ মান্থস। তো আমরা মনে হয় যে এখন যে আমাদের যে টিকা বাংলাদেশে আনার যে প্রযুক্তি এবং যে প্রকৌশল রয়েছে, যে কোভ্যাক্সের সঙ্গে সম্পর্ক বা অন্যান্য যে টিকা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে অন্যান্য যে প্রযুক্তিগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে নিজেদেরকে কানেক্ট করা এবং একটা কূটনৈতিক তৎপরতা প্রয়োগ করে বাংলাদেশে টিকাটা নিয়ে আসা, এবং ইন্ডিয়ার যে SII এর সঙ্গে যে টিকার চুক্তিটা থমকে আছে সেটিকে আবার রিজিউম করা, এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে এটি বর্তমান সরকারের যে সংশ্লিষ্ট অঙ্গগুলো রয়েছে সেগুলো এই জিনিসগুলো প্রায়োরিটি ভিত্তিতে বুঝবেন, যে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকার কোনো বিকল্প নেই। কেননা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে যারা টিকা নিয়েছেন তারা সংক্রমিত যে হচ্ছেন না তা নয়, কিন্তু সংক্রমিত হলেও সেখান থেকে মৃত্যুর সম্ভাবনা কিন্তু কমেছে। আর আরেকটি আশার ব্যাপার হলো যে যারা এই বিশেষজ্ঞ, টিকা বিশেষজ্ঞ বা বিজ্ঞানীরা বলছেন যে যারা একটি বিশেষ ব্র্যান্ডের টিকা গ্রহণ করেছে, দ্বিতীয় ডোজ গ্রহণের ক্ষেত্রে যদি ওই ব্র্যান্ড না পাওয়া যায়, অন্য ব্র্যান্ড নিলেও কিন্তু সমস্যা হবে না। সুতরাং এটিও একটি আমাদের জন্য এখনো মনে হয় এই বিষয়টি চূড়ান্ত না, যে কিন্তু আলামত পাওয়া যাচ্ছে আর কি, এবং আমরা উই আর হোপিং। আপনি ভ্যাকসিন ডিপ্লোমেসির কথা বলেছিলেন, আসলে ভ্যাকসিন ডিপ্লোমেসি থেকে বাংলাদেশ খুব বেশি এগিয়ে আছে। আমরা আসলে টিকা পাওয়ার ক্ষেত্রে প্রথম দিকে নাম লিখিয়েছি, এটা সত্য, কিন্তু আমাদের কাছে তো টিকা আসেনি। সবাই টিকার আশ্বাস দিচ্ছে, কিন্তু কেউ তো টিকা দিচ্ছে না। এখন সেটা কিন্তু সার্বিক বৈশ্বিক পরিস্থিতি। ভারতের যে সিরাম ইনস্টিটিউট যে টিকাটি দেওয়া বন্ধ করলো, সেটি কিন্তু একটা পরিস্থিতির শিকার। কেননা হুট করে ভারতে কিন্তু যে সবচাইতে ভয়ঙ্কর যে ভ্যারিয়েন্টটা, যেটা ডেল্টা ভ্যারিয়েন্টে ভারতের, এবং এখন পর্যন্ত ব্রাজিলের পর কিন্তু ভারতের মৃত্যুর সংখ্যা, সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং এই টিকার সাপ্লাইটা সেখানে বন্ধ হয়ে গেল, এবং তার জন্য কিন্তু ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে, এবং সেই সম্ভাবনার দুয়ারও খুলে যাচ্ছে। আসলে আমি যেটি বলতে চাই, ব্যাপারটা এরকম নয় যে বাংলাদেশের আমাদের কূটনৈতিক তৎপরতার দুর্বলতার কারণে আমরা টিকা পাচ্ছি না, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সার্বিক পরিস্থিতি বিশ্বের যে এই টিকা সংক্রান্ত খারাপ, তা না হলে আজকে ব্রাজিলের মতো দেশ কিংবা ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ কিন্তু এখন পর্যন্ত টিকায় সেই রকমের স্বয়ংসম্পূর্ণতা আনতে পারেনি। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আমাদের সরকারের আন্তরিকতা, সরকারকে যে বাজেটে সর্বোচ্চ ব্যয় এই কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য শুধু প্রণয়ন করলেই চলবে না, এটি যাতে ঠিকমতো লুক আফটার করা হয় এবং এই ব্যয়টি যেন ঠিকমতো এর প্রয়োগ হয়, সেই ব্যাপারটা কিন্তু মনিটরিং করতে হবে। আমাদের যে আজকে হাসপাতাল ব্যবস্থাপনা, অক্সিজেনের অভাব, এই জায়গাগুলো, একদিকে টিকা দিয়ে আমি সুরক্ষা ঠিকই করছি, কিন্তু যারা ইনফেক্টেড হয়ে যাচ্ছে তারা আজকে হাসপাতালে সিট পাচ্ছে না, তারা কিন্তু হাসপাতালে আজকে গিয়ে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যে কোভিড-19 পরিস্থিতি মোকাবেলার একটা বিশেষ দিক। সুতরাং আমার মনে হয় যে সরকারকে দুটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটি হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা, এই তাৎক্ষণিক ভয়াবহ সংক্রমণ থেকে মুক্তির জন্য আমাদের ইমিডিয়েট কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, আরেকটা হচ্ছে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু বিশেষজ্ঞ দিয়ে আমাদের মানে সাধারণত এটি শুধু মুখে বড় বড় কথা বললে হবে না, এর জন্য একটা ডাউন টু আর্থ পলিসি প্রণয়ন করে সেটি কিন্তু ক্লোজ মনিটরিং এর মাধ্যমে আমাদের মনে হয় সেটিকে অ্যাপ্লাই করতে হবে। ডক্টর রাশিদ, আপনি আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার ফার্ম, যেটি রাশিদ আসকারী বলছিলেন, যে বা আবু আলম মোহাম্মদ শহীদ খান যেটি উল্লেখ করেছেন, যে কঠোর বিধিনিষেধ, নির্দেশনা সব কিছুই থাকছে, আমাদের সবই আছে, কিন্তু আমরা সেটি
মানাতে পারছি না, মানুষ শুনছে না। আপনি জানেন যে গত ঈদে কঠোর নির্দেশনা থাকার পরেও মানুষ কিন্তু বাড়ি গিয়েছে, পরিবহন বন্ধ থাকে, তারপরেও সে ফেরিতে গিয়েছে। অনেকটা ফেরিতে আপনারা দেখেছেন যে অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। করোনাও মৃত্যু একটি জীবনের ঝুঁকি থাকে, তারপরে বাড়ি তারাও ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই মানুষ শুনছে না কেন? আসলে এখানে শুধু যে ঈদের সময় যাচ্ছে তাই কিন্তু না, দেখা যাচ্ছে যে প্রত্যেকবার বলছে যে কালকে থেকে লকডাউন, এই আজকে থেকে শুরু হলো যে সবাই বাড়ি যাওয়া শুরু করবে। আবার যখন বলবে যে ঢাকাতে আমরা দেখি যে অলরেডি যানজট শুরু হয়ে যায়, যে লকডাউন শুরু হওয়ার আগের দিনে হয়ে যায়, ফেরিতে আমরা দেখি কত ভিড়, ট্রেনে ভিড়, গাড়িতে ভিড়। তারপর আবার আরেকটা যেটা কমপ্লেইন আসে যে আমরা যাচ্ছি কিন্তু বাসে সবাই একসাথেই বসতেছি কিন্তু ভাড়া বেশি দিচ্ছি। সামাজিক দূরত্ব যেটা মেনে বসার কথা ছিল, যে দুইটা সিটে একজন অথবা 4টা সিটে একজন, ওটা তো মানা হচ্ছে না বাসে, কিন্তু তারপরেও ভাড়াটা ওরকমই নেওয়া হচ্ছে। তো শুধু যে ঈদের সময় মানুষ ভিড় করে যাচ্ছে তা কিন্তু না, লকডাউনের প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টের পরেই আমরা দেখছি যে এই ভিড়টা হচ্ছে। তো এই ভিড়টা যে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে সেটা ঈদ হোক লকডাউন হোক, এখানে না যাওয়ারও একটা কারণ আছে। অনেকে বলছে যে আমাদের তো ঢাকায় কোনো কাজ থাকে না, তো আমরা থেকে কি করব। তো এই ব্যাপারটাতে একটু পরে আসি যে যারা যাচ্ছে ঈদের সময়, যারা যাচ্ছে তাদেরকে বুঝতে হবে যে আমরা যদি এখন এই মহামারী অবস্থায় যদি আমরা মহামারীটাকে সুস্থভাবে কেটে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা ঈদ আরও পাবো, আরও ঈদ আসবে আমাদের জীবনে। কিন্তু আমরা যদি এই মহামারীর মধ্যে, এত ভিড়ের মধ্যে পরিবার পরিজন, দেখা যায় যে সবচেয়ে কষ্ট লাগে বাচ্চাদেরকে দেখলে, তাদেরকে নিয়ে যে টানা হ্যাচড়াটা হয়। তো এই টানা হ্যাচড়া করে যে আমরা বাড়িতে যাচ্ছি, নিজেরাও অসুস্থ হচ্ছি যারা যাব, আর গিয়ে যে আমরা আশেপাশের যে মানুষগুলো আছে ওখানে তো গিয়ে আমরা বাড়িতে বসে থাকবো না, আমরা কিন্তু আশেপাশে মানুষের সবার সাথেই তারা ঘোরাফেরা করবে। তো ওখানে কিন্তু ওই যারা যে অঞ্চলে যাবে সেই অঞ্চলে কিন্তু একটা সংক্রমণের হার আবার বেড়ে যাবে। তো তারপর হচ্ছে যে যারা থাকবে না কেন, ঢাকায় থাকবে না কেন, তো এখানে লকডাউন, আমাদের টিকা না আসা পর্যন্ত লকডাউনটাই হচ্ছে আপাতত একটা সলিউশন। কিন্তু লকডাউন দিলেই তো হবে না, এখানে আমাদের দেশের অনেক মানুষই এখনো পভার্টি লাইনের নিচে, তো তাদের জন্য তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো গতবার কিন্তু দেখা গিয়েছিল যে ত্রাণের ব্যবস্থা হয়েছিল, কিন্তু ত্রাণের ব্যবস্থা হওয়ার পরে এরকমও দেখা গিয়েছে যে ত্রাণটা কিন্তু যাদের আসলেই দরকার, যারা আসলেই অভাবগ্রস্ত তৃণমূল পর্যায়ের মানুষ যাদের, তাদের কাছে কিন্তু পৌঁছায়নি। ওখানে দেখা গিয়েছে যাদের আছে তারাও গিয়ে লাইনে দাঁড়িয়েছে, তাদের লাগবে, যাদের নেই তাদের জন্য তো আরও কষ্ট, কারণ যাদের লাগবে না তাদেরকে অতিক্রম করে তাদের জন্য যে ত্রাণটা ব্যবস্থা করা হয়েছে তাদেরকে সেটা সরবরাহ করতে হবে। তো এখানে যদি এমন হতো যে যেটা বলতে চাচ্ছেন যে সার্বিক ব্যবস্থাপনা একটা বড় ধরনের ঘাটতি ছিল, সেটি আসলে কেন? সেটি কেন এখানে শুধু সরকারের দোষ দিলে হবে না, কারণ সরকারের জন্য যারা কাজ করছে সেখানেও কিন্তু একটা দলের একটা প্রশ্ন চলে আসে। ত্রাণ নিতে গেলে তাকে ত্রাণ দিলে আমার লাভ কি হবে, আমার দলের মানুষ কিনা, সে কি আমার নিজের লোক কিনা, এই প্রশ্নগুলোর ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে যে ত্রাণ যাকে দিব আমি আমার দেশের মানুষের জন্য দিব, দেশের জনগণের জন্য দিব। এখানে আমি সরকারকে এককভাবে দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই। সরকার তো ত্রাণ দিচ্ছে, কিন্তু এখানে রিয়েল চ্যালেঞ্জটা যেটা হচ্ছে ত্রাণটা যার প্রয়োজন তার কাছে পৌঁছানো। তো এখানে দলমতের ঊর্ধ্বে আমাদেরকে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে, মনে করতে হবে ওনারা আমাদের দেশের মানুষ, ওদের যা প্রয়োজন তাদের পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। জি, বেস্ট ফাহমিদা, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে করোনা সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে। কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধ আমরা যাই বলি না কেন, কোনো সংক্রমণ হার কিন্তু কমছে না। কিন্তু এই অবস্থায় আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আর কি পরিকল্পনা নেওয়া যেতে হবে সংক্রমণ রোধে? কঠোর বিধিনিষেধই কি সমাধান? না, এখন তো টিকা না পাওয়া পর্যন্ত একমাত্র সমাধান, মানে এই সংক্রমণের রেটে একমাত্র সমাধান হলো লকডাউন। সেটা আপনার কঠোর, শিথিল, অমুক তমুক এরকম নাম দিলে তো হবে না। আমরা তো প্রথম থেকে কনফিউজ, মানে আমাদের সরকার প্রথম থেকে কনফিউজ যে আমরা লকডাউন শব্দটা ব্যবহার করব কিনা। এটা নিয়ে আমরা 1 বছর আগে আলাপ করেছিলাম। লকডাউন নাকি একটা অগণতান্ত্রিক শব্দ, এটা বিদেশে ব্যবহার হচ্ছে, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশ ব্যবহার করছে, তাদের কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা। আমরা কী করলাম, ওই যে বেস্টের সাহেব যেটা বললেন যে আমরা একটা সাধারণ ছুটি দিলাম। মানুষ সাধারণ ছুটি মানে কি মনে করে? সাধারণ ছুটি মানে ছুটি পাইছে, অফিস যেতে হবে না, এখন চলো ঘুরতে যাই।
সো প্রথম থেকেই আমাদের সরকার একটা কনফিউশনের মধ্যে আছে, নীতি নির্ধারকরা এবং যারা এসব নিয়ে কাজ করছেন তারা একটা কনফিউশনের মধ্যে আছেন কীভাবে বলবেন, এবং বলাটা ঠিকমতো হচ্ছে না, এবং বলাটা ঠিকমতো না হওয়ার কারণে শিথিল লকডাউন, কঠোর লকডাউন, আল্লাহর কসম লকডাউন, এইসবের মধ্যে নিয়ে একটা জোক করি আমরা, এবং এই জোকের মধ্যে কিন্তু আছি। সো আমরা অনেকেই মনে করি যে আমাদের জনগণ শুনে না, জনগণকে বোঝানো গেল না। এটা খুব ভালো কথা। এই জনগণকে বোঝানোর জন্যই রাষ্ট্র সৃষ্টি হয়েছে, জনগণকে বোঝানোর জন্য গণতন্ত্র, জনগণকে বোঝানোর জন্য জনগণ ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করে, এবং সেই সরকারের দায়িত্ব কি? আমাদের সংবিধান অনুসারে শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য নিশ্চিত করা, তার নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য নিশ্চিত করা, তাই না? 5টা মৌলিক অধিকার আছে, সেগুলো নিশ্চিত করা। এই জন্যই তো সরকার। তো জনগণকে বোঝানো হলো সরকারের দায়িত্ব। জনগণ শুনে না, এরকম কথা শুনতে আমি রাজি না। আপনি জনগণকে কীভাবে বুঝাবেন সেটার আপনি সরকার পরিচালনা করছেন, আপনি সরকারে আছেন, এবং আপনি একই সাথে গণকর্মচারী, মানে সরকার গণকর্মচারীরা এটা পরিচালনা করছে, এখানে বিচার বিভাগটা ওইভাবে ইনভলভ না। তাহলে আপনি ঠিক করবেন যে আপনি কীভাবে বুঝাবেন। সে ধরেন আমি যদি আমার খুব ছোটোবেলার কথা চলে যাই, তখন একটা সিভিল ডিফেন্স ছিল। গ্রামে চুরি হলে পাহারার ব্যবস্থা করা হতো, যে কয়েকটা বাড়িতে চুরি হয়েছে না, এটা ঠেকাতে হবে কি, সমস্ত বাড়ির লোকজনকে একজন করে ডিউটি করতে হবে, রাতের বেলা সারা রাত ধরে চোর পাহারা দিতে হবে যাতে চোর আসতে না পারে। তো এটা তো কার্যকর ছিল, এবং এখনও গ্রামে কিন্তু এটা কার্যকর, যেখানে ডাকাতি হয় বা যেখানে বেশি ক্রাইম হয় সেখানে কিন্তু এটা করা হয়। তো এখন আমরা যখন এই যে লকডাউন করব বা আমরা যে কোনো একটা ব্যবস্থা নিব, একটা বিধিনিষেধের মধ্যে করব, তখন তো আপনি তৃণমূল পর্যায়ে আপনাকে অর্গানাইজ করতে হবে। আপনি আমার গ্রাম আমি রক্ষা করব, এইটার একটা জিনিস বের করে আনা উচিত ছিল এই 1.5 বছরের মধ্যে, যেটা আমরা পারিনি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এটা করা হয়েছে, এবং তারা সাকসেসফুলি 30 থেকে 10-এর নিচে নিয়ে গিয়েছিল, এখন আবার একটু বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ, আমরা পৃথিবীর অন্যান্য অনেক মডেল আছে, কেরালা মডেল, ভিয়েতনাম মডেলের তো অভাব নেই পৃথিবীতে। সুইডিশ মডেল একটা আছে, যেখানে কোনো লকডাউন ছিল না। তারা মনে করছে তাদের বৃদ্ধ মানুষরা যদি চলে যায় তাদের অর্থনীতির জন্য এটা সুবিধা, কিন্তু আমরা তো সেভাবে মনে করি না। আমাদের সরকার একটা কল্যাণ চিন্তা করে, জনকল্যাণের জন্য। চাঁপাইনবাবগঞ্জের কথা বললেন, সংসদ সদস্য, সেখানকার জেলা প্রশাসক, সেখানকার যত নির্বাচিত প্রতিনিধি, এমনকি আমাদের যে ওই যে আমি বলি যে রাষ্ট্র চালায় আমাদের চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, সেখানকার যে গ্রাম পুলিশ আমার, সেই গ্রাম পুলিশও এটাতে ইনভলভ ছিল। তাহলে প্রত্যেক গ্রামে একটা কমিটি করা হয়েছে যে এই গ্রামে যদি 2-1 ইয়ে করে তাদেরকে আইসোলেট করা হোক, তাদের বাসায় খাবার দিয়ে দেওয়া হবে এবং পাহারা বসাতে হবে, যাতে এইভাবে সংক্রমণটা ছড়া যায়। সুতরাং আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা একই মডেল ফলো করতে পারি। অন্য জায়গায় এটা হচ্ছে না কেন? সেটি কি আপনি জানেন যে সংসদের রাজনীতিবিদরা একটু অনেকটা আক্ষেপ নিয়ে বলেছেন যে তাদেরকে আমি সংসদ সদস্য এবং তোফায়েল আহমেদ বা আরও কারো আক্ষেপ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, রাজনৈতিক হীনমন্যতা নিয়ে আমি কথা বলতে চাই না, কেন এই আক্ষেপের বিষয় না। এখন একটা যুদ্ধ, 71 সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম, এবং 7.5 কোটি বাঙালি, সবাই অবশ্য যুদ্ধ করেনি, যুদ্ধর সহায়তা করেছে অনেকে, তো 7.5 কোটি বাঙালি একটা নেতার নির্দেশে কিন্তু এক হয়ে গিয়েছিল। এবং আমি এটা সত্যি অর্থে বলতে চাই যে ওই মাপের নেতা আমাদের নাই, সেটা আমি এখন অ্যাবসেন্সটা ফিল করতে পারি, যে আমার ওই মাপের, বঙ্গবন্ধু মাপের কোনো নেতা নাই যিনি এরকম ডাক দিলে। দেশের প্রধানমন্ত্রী অনুরোধ করার পরে লক্ষ লক্ষ লোক চলে যায় ইয়াতে, আপনার নদী পারাপারের জন্য ফেরিঘাটে চলে যায়, এবং আপনার ফেরিঘাটের যে প্রশাসন আছে, একজন ম্যানেজার, 2-3 জন তাদের সারেং, আর একটা পুলিশ স্টেশনে থাকে 20 জন কনস্টেবল, ওসি, এসআই, আর ওখানে ইউএনওর অফিসে আরও 10 জন থাকতে পারে, মানে 40-50 জনের বেশি আপনি লোক পাচ্ছেন না। তারা কীভাবে লক্ষ মানুষকে করবে? তখন আপনাকে ছেড়ে দিতে হবে। তো সেই জন্য যেটা দরকার যে জনপ্রতিনিধি, যারা গণকর্মচারী মানে রাষ্ট্রের কর্মচারী, এবং যারা এনজিও আছেন, যেটা উনি বলছিলেন এনজিও আছে, আমাদের সমাজসেবক আছে, আমাদের মসজিদের ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিন আছে, আমাদের প্রাইমারি স্কুল আছে প্রত্যেক গ্রামে, তার 4-5 শিক্ষক আছেন, আমাদের মন্দির আছে, পুরোহিত আছেন, আমাদের আরও কিছু মানুষ আছে যারা গ্রামে বাস করে, যারা ভালো চিন্তা ভাবনা করে। সো আপনাকে গ্রাম পর্যায়ে অর্গানাইজ করতে হবে, এবং এটা কিন্তু আমি নতুন কিছু বলছি না। আমাদের এই যে তালিকা করা, যেটা নিয়ে বলছে যে আমার রিলিফটা ঠিক লোকের কাছে কেন যাচ্ছে না, দল কেন এখানে দল দেখে দেখে রিলিফ দেওয়া হয়, এরকম অভিযোগ অনেক পাওয়া যায়। সেটা নিশ্চয়ই সত্যি, না হলে অভিযোগ আসবে কেমনে? হয়তো বেশি অভিযোগ আসলে বলতে পারি যে বেশি বাড়িয়ে বলা হচ্ছে, বাট অভিযোগের সত্যতা আছে। তাহলে ওটার জন্য কিন্তু কি করা হয়েছিল, যে গ্রামে একটা কমিটি থাকবে, সেই কমিটি প্রকাশ্যে ঠিক করবে কারা হতদরিদ্র, কাদের তালিকা হবে, এবং সেই তালিকা অনুযায়ী আপনি ঠিক করা হবে যে সামাজিক সুরক্ষা খাতের টাকাটা কিভাবে যাবে, রিলিফটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে। এটা কিন্তু অলরেডি গেজেট নোটিফিকেশন এবং নীতিমালায় আছে। আপনি সেই নীতিমালা অনুযায়ী করোনা মোকাবিলার জন্য গ্রাম পর্যায়ে আপনি সেরকম একটা সংগঠন গড়ে তুলি, আমরা ভলেন্টিয়ার্স করে তুলি, এবং আপনি করোনা মোকাবিলা করা অবশ্যই সম্ভব। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রাশিদ আসকারী, শুনতে পাচ্ছেন?
যেটি বাবুল মোহাম্মদ শহীদ খান বললেন যে আসলে এরকম ছোট ছোট অনেক সংগঠন আছে যারা করোনা মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে আপনি জানেন, কিন্তু সম্মিলিতভাবে বা সমন্বিতভাবে যে একটি বড় ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন মানুষকে সচেতন করার জন্য, সে ধরনের কিন্তু কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায়নি। গত 1.5 বছরও কিন্তু 1.5 বছরের কাছাকাছি সময় যে করোনা, এ সময় আমরা সে ধরনের কোনো উদ্যোগ গড়ে তুলতে পারিনি। এখানে মূলত সংকটটা কোথায়? সংকট, আমি মনে করি না যে এই সংকটটা সরকারের মধ্যে রয়েছে, কেননা একটা ন্যাশনাল ক্রাইসিসের সময় একটা যারা দেশপ্রেমিক যে জনগোষ্ঠী রয়েছে তার বিভিন্ন অংশ থেকে কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে এটা উত্থান ঘটবে। যদি সরকারের দিকে তাকিয়ে থাকি, আমার মনে হয় যে সরকারের যে চিন্তা চেতনা এবং তৎপরতার বাইরে থেকে আমাদের সুশীল সমাজ বলুন কিংবা বিরোধী দল বলুন কিংবা আর যারা জনতার যে সচেতন অংশ রয়েছে, সেখান থেকে কিন্তু উল্লেখযোগ্য সাড়া আমরা পাচ্ছি না। ওনার নিজের বক্তৃতায় আগের বার বলেছেন যে ঠিক প্রথম যখন করোনা বিপর্যয় আসে তখন যেভাবে কিন্তু সাড়া পড়েছিল আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্ত থেকে, এবারের কিন্তু সেই রকম সাড়া সেখান থেকে আসছে না। সুতরাং সামগ্রিক বিবেচনায় ব্যাপারগুলো খুব মানে হতাশজনক হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারপরও আমরা মনে করি যে করোনা পরিস্থিতি যেহেতু একটা প্রলম্বিত দীর্ঘ একটা সংকটে পরিণত হতে যাচ্ছে, বলবো না, অলরেডি পরিণত হয়ে গিয়েছে। আমাদের শিক্ষা আক্রান্ত হচ্ছে, আমাদের স্বাস্থ্য আক্রান্ত হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আক্রান্ত হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু এই ব্যাপারটা আর হেলাফেলা করা যায় না। একটা ক্রাইসিস মোকাবেলার অন্যতম প্রধান কাজ হচ্ছে সরকারি এবং অসরকারি উভয়ভাবেই সেই ক্রাইসিসটার গুরুত্ব কিন্তু বুঝতে পারে। আমার মনে হয় যে এটার গুরুত্ব বুঝতে হবে এবং সরকারকে প্রয়োজনে এইটাকে কঠোর ব্যবস্থা, কঠোর শব্দ না বলে এটাকে, এমন আছে অনেক দেশে কিন্তু আমরা দেখেছি কারফিউ জারি হয়েছে, জরুরি অবস্থা হয়েছে। যদি কোনোভাবেই জনগণকে লাইনে না আনা যায় তাহলে সেই দিকে হয়তো যাওয়ার কথা ভাবতে হবে। মোট কথা হচ্ছে যে কোনো মূল্যে এই পরিস্থিতি আমরা বাংলাদেশে মোকাবেলা করব, এই মানসিকতা থাকতে হবে সরকারের। পাশাপাশি আমাদের কিন্তু সুশীল সমাজ রয়েছে, বিরোধী দল কিন্তু রয়েছে, জনতার অনেক সচেতন অংশ, এনজিও রয়েছে, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে যে এই ক্রিটিক্যাল মোমেন্টে যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে হবে। সচেতনতা বৃদ্ধি করা এটা একদিক থেকে তেমন কোনো বিষয় নয়, কেননা এই করোনা সংক্রমণ থেকে কিন্তু কেউই, আমি আক্রান্ত মানে আমার পরিবার আক্রান্ত, আমার ইমিডিয়েট যারা নেইবার্স তারা আক্রান্ত। সুতরাং আমি নিজ গরজেই কিন্তু এগিয়ে আসবো, শুধু পথ দেখাতে হবে। সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারগুলো একটা সার্বিক জনগণের সচেতনতার একটা সম্পৃক্ততা দরকার। আর সরকারের দিক থেকে আর কয়েকটি জিনিস দরকার আছে, আমার মনে হয় সেগুলো বিশেষজ্ঞ নিয়ে আলোচনা করতে হবে। যেমন আমি মনে করি যে আমাদের যে আরটিপিসিআর যে টেস্টিং মেথডটা রয়েছে সেটা খুব হ্যাজার্ডাস মনে হয়েছে এবং অনেকে এখনো সেটা কিন্তু ম্যানুয়ালি করা হচ্ছে, ডিজিটালি করা হচ্ছে না, যার জন্য কিন্তু ঈপ্সিত ফলোৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। আমার মনে হয় যে এর কোনো বিকল্প খোঁজা যায় কিনা। যেমন আরো অনেক বিকল্প পদ্ধতি রয়েছে, অ্যান্টিবডি কিংবা অ্যান্টিজেন টেস্টিং মেথডোলজি রয়েছে। সুতরাং আমাদের টেস্টিং মেথডোলজিকে ইন্ট্রোডিউস করতে হবে। তারপরে আমাদের কিন্তু এখন বিশেষ করে করোনা জোনটা হাসপাতালগুলোতে আমাদের যে কোনো মূল্যে করোনা জোনটা বাড়াতে হবে, অক্সিজেনের সিলিন্ডার বাড়াতে হবে, অক্সিজেন প্রাপ্তি বাড়াতে হবে এবং সর্বোপরি আমাদের যেহেতু এই সংকটটি একটি স্থায়ী সংকটে রূপান্তরিত হতে যাচ্ছে, আমাদেরকে কিন্তু নিজেকেই যে করোনার ভ্যাকসিনেশন উৎপাদন করবার সামর্থ্য বাংলাদেশকে কেন অর্জন করতে ব্যর্থ হচ্ছে। যদি নিজে স্বয়ং ডক্টর আসকারী, আমাদের হাতে সময় কম, আজ আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার ফাহমিদা, যেটি ডক্টর আসকারী বলছিলেন যে আমাদের নিজে থেকেই উৎপাদন করতে হবে এবং এটিও সত্য যে আমাদের মতো একটি জনবহুল দেশে অত ভ্যাকসিন আমদানি করা আসলে আমাদের সামর্থ্যের অনেকটা বাইরে চলে যাবে, সেখানে উৎপাদন দরকার। কিন্তু অন্য দেশগুলো কিন্তু এরই মধ্যে উৎপাদন শুরু করে দিয়েছে, আমরা পিছিয়ে কেন? আমাদের এখানে তো আমরা যেটা দেখেছিলাম যে চায়না আমাদেরকে বলেছে যে তারা যৌথ প্রযোজনা হলে যৌথভাবে প্রোডাকশন করতে তারা আগ্রহী। তো আমরা যদি যে কারণেই আমরা পিছিয়ে থাকি না কেন, আমরা যদি বাইরের থেকে হেল্পটা অ্যাভেইল করতে পারি তাহলে হয়তো আমরা অনেকটাই এগিয়ে আসতে পারবো, অনেকটাই এই সংকটটা কাটিয়ে আসতে পারবে। সেইখানেই কি দুর্বলতা যে আমরা আগে থেকেই তৎপর হইনি, বিশেষ করে করোনা ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আমাদের করোনা ব্যবস্থাপনার কথা বলি বা আমাদের করোনা চিকিৎসা সেবার কথা বলি, সেসব ক্ষেত্রেও যে দুর্বলতা প্রথম দিকে ধরা পড়েছিল সেগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারিনি। আর সীমান্তবর্তী এলাকাতে যখন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছিল, সেই আশঙ্কা যখন সীমান্ত বন্ধ করে দেওয়া হলো, তখনও কিন্তু সেই এলাকার স্বাস্থ্যসেবাকে উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়নি।
যদিও বলা হয়েছে যে এটা করা হচ্ছে, এটা করছি আমরা, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যবস্থাপনা গড়ে ওঠে নাই। এখানেই আসলে দুর্বলতাটা কোথায় যে? এখানে আমরা যখন ডিসেম্বরে গত বছর 2019-এর ডিসেম্বরে যখন আমরা চায়নাকে দেখেছি সাফা করতে, তখন কিন্তু আমাদের মধ্যে, তখন না শুধু সেই ডিসেম্বর থেকে শুরু করে পরের বছর 2020-র ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু এই একটা ডিলিউশন ছিল যে এটা চায়নাতে হয়েছে আমাদের দেশে হবে না, এটা বাইরে হয়েছে আমাদের দেশে হবে না। তো এই ডিনায়ালে যে আমরা ভুগছিলাম, এই ডিনায়ালে কিন্তু অনেক সময় কেটে গিয়েছে। তারপরেও যখন আমাদের দেশে আসলো তখন অনেক হাস্যকর কথা শোনা গিয়েছে যে আমাদের দেশে অনেক শক্তিশালী, আমাদের দেশে করোনা টিকতে পারবে না। তারপরে দেখা যায় যে পর্যায়ক্রমে করোনা কিন্তু আমাদের দেশে অনেক একটা মকারির একটা সাবজেক্ট হয়ে গেছে। অনেকের জন্য এটা, অনেকে করোনা যে হবে এটা বুঝেই না, আবার অনেকে এরকম করতে বলতে শোনা গিয়েছে যে করোনা তো তেমন কিছু না, খালি একটু নাকে স্মেল পাই না আর কি, খালি একটু টেস্ট পাই না আর কি। তো এই যে আমাদের যে রিলাক্টেন্স, আমরা যে এটাকে সিরিয়াসলি নিচ্ছি না, এখানে কিন্তু অনেক সময় চলে গিয়েছে। তো আমাদেরকে এখানে আরও অনেক আগে থেকেই সিরিয়াস হওয়ার কথা ছিল, আমরা সময়টাকে অনেক নষ্ট করেছি। তবুও এখনও ইটস নট টু লেট, যেহেতু আমাদের পপুলেশন হচ্ছে 17 crore, তো আমাদের এখানে কিন্তু আরও অনেক তৎপর হওয়া প্রয়োজন। আর চিকিৎসা ব্যবস্থার যে কথাটা, সেটা শুধু করোনার জন্যই কিন্তু না। আমরা চিকিৎসা ব্যবস্থা আমরা যদি সরকারি পর্যায়ে দেখি, করোনার আগেও কিন্তু যে হার্ট ফাউন্ডেশনে যদি যাওয়া হয় তখন কিন্তু দেখা যায় যে বেডে জায়গা দিতে পারছে না, ফ্লোরে অনেক রোগী শুয়ে আছে, ফ্লোরে অনেক আনহাইজেনিক একটা অবস্থায় রোগীরা বসবাস করতে হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার অনেক মানে খুবই বাজে অবস্থা দেখেছি আমি নিজেও। তো ওইখান থেকে তো আমাদের যেখানে নর্মাল কোনো অবস্থায় আমাদের মেডিকেল সার্ভিসেস দিতে সক্ষম ছিল না, তো এখন তো করোনার জন্য আরও নেই। তো এখন আমরা হচ্ছে যে এর দোষ ওর দোষ না দিয়ে যেটা হবে, আমরা নিজেদের থেকে নিজেরা জনসচেতনতা গড়ে তুলতে হবে। সেটার পাশাপাশি তো সরকারকেও একটা সার্বিক ব্যবস্থাপনা বা একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সেটি যদি নীতিগতভাবে অনেক সময় ভুল নীতির জন্যই কি হচ্ছে না এরকম কিছু, নাকি যেটি সরকার যে নির্দেশনা সেটি প্রতিপালিত হয় না কেন, যে আপনি কি মনে করেন? আমার মনে হয় এই ক্ষেত্রে সরকারের উপর, মানে আমি কোনো মানে দলমত নির্বিশেষেই বলছি যে সরকারের উপর হয়তো মানুষের আস্থাটা একটু কম। আবার হচ্ছে যে সরকার যখন আমাদেরকে লকডাউনের ব্যাপারটা কিন্তু খোলাসাভাবে বলা হচ্ছিল না, বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মবেশে বলা হচ্ছিল যে হ্যাঁ এখন সাধারণ ছুটি, এখন হচ্ছে সীমিত আকারে, তখন হচ্ছে যে কঠোর লকডাউন। তো কঠোর লকডাউনও তো আমরা এখন মানছি না, কঠোর লকডাউন কিন্তু চলছে, কিন্তু তারপরেও আমরা মানছি না। তো মানুষের তো প্রয়োজনটা এত বেশি যে মানুষ সেটি আর মানতে পারছে না, সেটাই হচ্ছে। তো মানুষ মানার জন্যই আমাদের, যেহেতু পভার্টি লাইনের নিচে অনেক মানুষ, তাদেরকে আগে ত্রাণ দেওয়াটা নিশ্চিত করতে হবে, নিশ্চিত করে তারপর হচ্ছে যে লকডাউনটা সেই সাথে চলতে হবে সাময়িকভাবে। অর্থনীতির ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তাতে আমাদের স্বাস্থ্য খাতটা একটু আর কি উন্নত করতে হবে। এই মুহূর্তে আসলে সর্বশেষ করণীয় কি, যে ভয়াবহ পরিস্থিতি, যে ভয়ানক অবস্থার তৈরি হয়েছে, সেখান থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকারের যে পদক্ষেপ, সেটাকে আপনি সঠিক মনে করেন? এখন লকডাউন ছাড়া আমি আসলে আর কোনো পদক্ষেপ দেখছি না, কারণ টিকা আসতে এখনো সময় লাগবে। টিকা না আসা পর্যন্ত টেম্পোরারি সলিউশন এটাই। কিন্তু আমি আবারও বলছি যে লকডাউন দিলেই শুধু হবে না, আমাদের দেশের মানুষ যারা তৃণমূল পর্যায়ে আছে তারা কি খাবে, কেন তারা বাসায় থাকতেছে না, ওই কারণটা আমাদেরকে দেখতে হবে। না থাকার কারণ এটাই, তারা বেশিরভাগই হচ্ছে দিন আনে দিন খাচ্ছে। তো দিনে যদি সব কিছু বন্ধ থাকে তাহলে তো ওরা বাসা থেকে বের হবেই, বাঁচতে পারবে না। ফাহমিদা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ডক্টর রাশিদ আসকারী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।